স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। বিএনপি চেয়ারম্যান হলেন তারেক রহমান। গতকাল রাতে রাজধানীর গুলশানে দলটির স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিতে তাকে দলের চেয়ারম্যান করা হয়েছে। তারেক রহমান দীর্ঘদিন ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে দলটির শীর্ষ পদ শূন্য হয়। এরই পরিপ্রেক্ষিতে গতরাতে স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে বিএনপি চেয়ারম্যান করা হয়। এর পরপরই তিনি দায়িত্ব বুঝে নিয়েছেন। এদিকে বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমান রবিবার শুরু হতে যাওয়া তার উত্তরবঙ্গ সফর স্থগিত করেছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল আবেদন শেষ হয়েছে। গতকাল শেষ দিন 131 জন আপিল করেছেন। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে 5 দিনে মোট 600 জন নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন। আজ শুরু হচ্ছে আপিল নিষ্পত্তি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই করে রিটার্নিং কর্মকর্তারা যে সিদ্ধান্ত নিয়েছেন তার বিরুদ্ধে আপিলের শেষ দিন ছিল শুক্রবার। এদিনও মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন করেন অনেক প্রার্থী, জমা দেন প্রয়োজনীয় কাগজপত্র। এবার মোট 2568টি মনোনয়নপত্র যাচাই বাছাই করে 1842 জনকে বৈধ এবং 723 জনের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অস্থায়ী আপিল দায়ের কেন্দ্রের অঞ্চলভিত্তিক 10টি বুথে আপিল আবেদন গ্রহণ করা হয়। হলফনামায় ভুল তথ্য প্রদান, প্রয়োজনীয় তথ্যে ঘাটতি, মামলার তথ্য গোপন ও ঋণ খেলাপি হওয়ার অভিযোগে স্বতন্ত্র ও দলীয় 723 জনের প্রার্থিতা বাতিল করা হয়। অনেকে অভিযোগ করেন যাচাই বাছাইয়ের সময় তারা বৈষম্যের শিকার হয়েছেন। রিটার্নিং অফিসারের কাছে গিয়েছি, তখন আমার বক্তব্য বলার জন্য আমি উত্থাপন করেছি, তিনি আমার কোনো কথাই শোনেন নাই বা আমার অভিযোগ তিনি আমলে আনেন নাই। রিটার্নিং অফিসার যখন জিজ্ঞাসা করলেন, আমি যাওয়ার আগেই দেখি উনি আমাকে ঋণ খেলাপি হিসাবে বাতিল করেছে। কেন স্বতন্ত্রদেরকে এভাবে ঢালাওভাবে বাদ দেওয়া হবে? আর 1% ভোটারের কথাটা কেন আসবে? আমরা ভোটারের ইলেকশন করে নির্বাচনে দাঁড়াবো, তখন তো পাবলিক আমাদেরকে যদি পছন্দ মনে করে ভোট দিবে, আর পছন্দ না হলে ভোট দিবে না। আমাদের সরল ধারণা ছিল যেগুলো খারিজ হয়ে গেছে সেই মামলা তো আমাদের উল্লেখ করার প্রয়োজন নাই। তো এইটাইকেই কজ ধরে আমাদের মুন্সিগঞ্জ জেলা রিটার্নিং অফিসার উনি আমাদেরকে এটা স্থগিত করে এই আপিল বিভাগে পাঠিয়েছেন। তারা আশা করেন নির্বাচন কমিশন সঠিকভাবে যাচাই বাছাই করলে প্রার্থিতা ফিরে পাবেন। আশাবাদী তো আমি বলবো যে পুরোটাই ভোটাররা আমাকে সমর্থন আছে বা আমাকে পছন্দ করে, তো সেই ক্ষেত্রে আমি মনোনয়নের জন্য আপিল করেছি আর কি। 3 সার্টিফিকেট একটু সমস্যা ছিল, ওটা আসলে না ধরলেও ধরা যায়, তো তারপরও ধরেছেন তারা। 12 তারিখে হবে আপিলের জন্য শুনানি হবে। আলহামদুলিল্লাহ আমাকে পরিপূর্ণভাবে বৈধ ঘোষণা দিবে ইনশাল্লাহ, আমি সে আশাবাদী। সন্ধ্যায় কুমিল্লা 4 আসনে এনসিপির হাসনাত আবদুল্লাহর মনোনয়নপত্র বাতিল চেয়ে আবেদন করেছেন বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি। অবশ্য এই বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল চেয়ে হাসনাত আবদুল্লাহ আবেদন করেছেন। শনিবার থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল আবেদনের শুনানি। আপিলের সিদ্ধান্তের ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করবে নির্বাচন কমিশন। 12 ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। চট্টগ্রামে সপ্তমবারের মতো অনুষ্ঠিত হলো বই বিনিময় উৎসব। এতে নানা বয়সী মানুষ ভিড় করেন জামালখানে। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে বইমুখী করবে বলে আশা করেন বিশিষ্টজনরা। চট্টগ্রাম নগরীর জামালখানের রাস্তার 2 পাশে ফুটপাতে শুক্রবার সকালের দৃশ্য এটি। টেবিলে টেবিলে সাজানো বই, এগুলো উল্টে পাল্টে দেখছেন বিভিন্ন বয়সীরা। ফিল্ড ক্যামেরা স্টোরেজ আয়োজিত দিনব্যাপী এই আয়োজনে একাডেমিক, গল্প, অনুবাদ, বিজ্ঞান, ইতিহাস, ঐতিহ্য ও সাহিত্য সহ সব ধরনের বই বিনিময়ের সুযোগ মেলে। নতুন কিংবা পুরাতন যাই হোক না কেন, একটি বইয়ের বিনিময়ে আরেকটি বই নেওয়া যায়। ফলে প্রতিটি স্টলে ছিল উপচে পড়া ভিড়। অনেকে ব্যাগ ভর্তি নিজের পুরাতন বই এনে তার বিনিময়ে নেন পছন্দের অন্য বই। তরুণ প্রজন্ম আছে, তারা যেভাবে সোশ্যাল মিডিয়া এবং মোবাইল ফোনে আসক্ত হয়ে যাচ্ছে, নিঃসন্দেহে এরকম একটি আয়োজন এই তরুণ প্রজন্মকে
বই পড়ার ক্ষেত্রে অনেক উদ্বুদ্ধ করবে। আমাদের যেগুলো পড়বো না বই ওগুলো চেঞ্জ করে আমরা নতুন পড়ার মতো বই নিতে পারছি। তবে একটা জিনিস হলে ভালো হতো, এখানে স্টল নাম্বার ফিক্স করে দেওয়া হয়েছে, যদি বইয়ের যে কোনো স্টল থেকে নেওয়ার একটা সুবিধা থাকতো তাহলে ভালো হতো। বই বিনিময়ের পাশাপাশি পাঠচক্র, বিভিন্ন রাইটাররা আসেন, তারপর হচ্ছে ওইখানে রাইটার একটা বই নিয়ে আমরা সবাই মিলে আলোচনা করি। তো এইভাবেই হচ্ছে নতুন প্রজন্ম আস্তে আস্তে হচ্ছে বইয়ের প্রতি আগ্রহ বোধ করবে। আমরা চাইলেই বইগুলো পরিবর্তন করার একটা আসলে সুযোগ পেয়েছি, খুব ভালো লাগছে। আর বিশেষ করে আমরা যে বইগুলো জমা দিচ্ছি আমরা বিপরীতে আরও খুব ভালো বইও পাচ্ছি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টজনরা বলেন, যেখানে আশঙ্কাজনক হারে বই পড়া কমে যাচ্ছে সেখানে এই ধরনের উৎসব সব বয়সী, বিশেষ করে নতুন প্রজন্মকে বইমুখী করতে সহযোগিতা করবে। আজকে আমরা মনে মনে শপথ করি বছরে অন্তত 10টি বই পড়ব, এবং যারা চাকরি করি তারা মাসের শেষে অন্য খরচের সাথে যে কোনো মূল্যের একটি বই কিনবো। আগে যেটা আমরা শহর কেন্দ্রিক একটা বই বিনিময় উৎসব রাখতাম, সেটি বর্তমানে চট্টগ্রামে সর্বত্র ছড়িয়ে গিয়েছে, এবং সেক্ষেত্রে আমরা চট্টগ্রামের নানা প্রান্ত থেকে এবারে আমাদের বইয়ের পাঠক পাচ্ছি। বই বিনিময় ছাড়াও উৎসবে ছিল দেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে আলোকচিত্র প্রদর্শনী। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। ক্রেতা দর্শনার্থীর ভিড় আর বেচা বিক্রিতে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। গতকাল ছুটির দিন হওয়ায় মেলা প্রাঙ্গণ ছিল অন্যরকম। ক্রেতা আকর্ষণে ছাড় দিচ্ছেন বিক্রেতারা। ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হওয়ার প্রথম ছুটির দিন শুক্রবার সকালে মেলায় প্রাণ ফিরতে শুরু করে। প্রথম দিকে ক্রেতা দর্শনার্থীর উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে। দেশি বিদেশি পণ্যের স্টলগুলোতে ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পোশাক, হস্তশিল্প, আসবাবপত্র, ঘর সাজানোর সামগ্রী থেকে শুরু করে কি নেই মেলায়। সবার নজর কেড়েছে কাশ্মীরি শাল, জামা, জামদানি শাড়ি, কার্পেট, তুর্কি মোজাইক, ল্যাম্প সহ নানা পণ্য। ক্রেতা আকর্ষণে ছাড়ও দিচ্ছেন বিক্রেতারা। ওইরকমভাবে তো সপ্তাহে সময় পাওয়া যায় না, তো ফ্রাইডেটা পাওয়া গেছে, এই জন্যই ফ্যামিলিকে একটু টাইম দেওয়া আর কি। অ্যাকচুয়ালি এটা আমার ফার্স্ট টাইম বাণিজ্য মেলায় আসার। এর আগে আমি কখনো আসিনি, তো এসে খুব ভালো লাগলো। আগের বারের তুলনায় দাম বেশি মনে হচ্ছে, হয়তোবা মেলা শুরু এর জন্য হয়তোবা দাম বেশি মনে হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন প্রথম কয়েকদিনের তুলনায় শুক্রবার বিক্রি ভালো। ছুটির দিনে মানুষের উপস্থিতি বাড়ায় মেলা জমে ওঠে। সামনের দিনগুলোতে আরও জমবে বলে প্রত্যাশা বিক্রেতাদের। আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক ভালো। বিগত 5-6 দিন বন্ধ ছিল, আজকে শুক্রবার সবাই আসছে, আর আমাদের বেচাকিনি আজকে সকাল থেকে একটু আগের চেয়ে অনেক ভালো আর কি। কাস্টমার আলহামদুলিল্লাহ এই কয়েকদিন মোটামুটি একটু কম ছিল, আজকে শুক্রবার এখন থেকে বাড়বে, এখন থেকে প্রতিদিনই কাস্টমার বাড়বে। পূর্বাঞ্চলে বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে 3 জানুয়ারি শুরু হয় বাণিজ্য মেলার এবারের আসর। এবছর বিভিন্ন খাতের 324টি দেশি বিদেশি প্যাভিলিয়ন ও স্টল এতে অংশ নিচ্ছে। চলবে 31 জানুয়ারি পর্যন্ত। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। টানা 2 সপ্তাহ ধরে অর্থনৈতিক সংকটের জেরে বিক্ষোভের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। শুরুতে শুধু অর্থনৈতিক সংকট নিয়ে ক্ষোভ জানালেও বিক্ষোভকারীরা এখন সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিনের দাবি, চলমান বিক্ষোভে শুধুমাত্র রাজধানী তেহরানেই এক রাতে 200 জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার নাম গোপন রাখার শর্তে তেহরানের এক চিকিৎসক তাদের জানিয়েছেন, শুধুমাত্র তেহরানের 6টি হাসপাতালে 206 জন বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে, যাদের বেশিরভাগ গুলিতে প্রাণ হারিয়েছেন। অন্যদিকে ইরানি মানবাধিকার সংগঠন HRANA শুক্রবার জানায়, 28 ডিসেম্বর বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে অন্তত 62 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে 14 জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং 48 জন বিক্ষোভকারী। অর্থনৈতিক সংকট ও মূল্যস্ফীতির জেরে গত ডিসেম্বরে ইরানে বিক্ষোভ শুরু হলেও বর্তমানে তা সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে হুমকি দিয়েছেন, বিক্ষোভকারীদের যদি ইরান সরকার হত্যা করে তাহলে দেশটিতে কঠোর হামলা চালানো হবে। ভেনেজুয়েলার তেল শিল্পে বড় মার্কিন তেল কোম্পানিগুলো অন্তত $100 বিলিয়ন বিনিয়োগ করবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে তেল খাতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের আগে এই তথ্য জানিয়েছেন তিনি। বিবিসি বলছে, ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী এই বড় বিনিয়োগের মাধ্যমে ভেনেজুয়েলার ক্ষতিগ্রস্ত তেল অবকাঠামো পুনর্নির্মাণ করা হবে এবং তেল উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। হোয়াইট হাউসে অনুষ্ঠিত আলোচনায় ট্রাম্প জানিয়েছেন, বৈঠকে এক্সন মোবিল, শেভরন ও
কোনোকোফিলিপস এর মতো শীর্ষ তেল কোম্পানির প্রতিনিধিরা অংশ নিয়েছেন এবং তাদেরকে ভেনেজুয়েলায় পুনরায় বিনিয়োগে উৎসাহিত করার চেষ্টা করা হয়েছে। আগামী 7ই ফেব্রুয়ারি মাঠে গড়বে টি-20 বিশ্বকাপের 10ম আসর। বৈশ্বিক এই প্রতিযোগিতায় নিরাপত্তাকে বাংলাদেশের মূল উদ্বেগের বিষয় উল্লেখ করে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে চায় বিসিবি। শেষ পর্যন্ত শান্ত লিটনরা যদি সত্যি বিশ্বকাপে অংশ না নেন তাহলে বিশ্ব আসরে খেলার সুযোগ পেতে পারে অন্য কোনো দেশ। আইসিসি থেকে যে চিঠিটা পেয়েছি সেই চিঠিতে পড়ে আমাদের কাছে মনে হয়েছে ভারতে যে প্রচণ্ড একটা নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য, সেটা তারা রিয়ালাইজ করতে সক্ষম হয় নাই। আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা, এটার প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। আমাদের জাতির অবমাননার বিনিময়ে আমাদের ক্রিকেটার এবং আমাদের দর্শক, আমাদের সাংবাদিক, তাদের নিরাপত্তার বিনিময়ে, দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না। নিরাপত্তার খোরা অজুহাত দেখিয়ে বাংলাদেশের মোস্তাফিজকে আইপিএলে খেলতে দিল না ভারতের ক্রিকেট বোর্ড। এর জল গড়ায় বহুদূর। সে নিরাপত্তার কারণে এবার টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অপারগতা জানিয়েছে বাংলাদেশ। বিকল্প হিসেবে দ্বিতীয় ভেন্যু শ্রীলঙ্কার প্রস্তাব দিয়েছে বিসিবি। আইসিসিকে আমরা বোঝাবো, আমাদের মন্ত্রী মহোদয় যেভাবে বলে গেলেন আমরা বোঝাবো, কেননা দেখেন পূর্বেও কিন্তু সিকিউরিটির কারণে বিভিন্ন এই ধরনের ইভেন্ট হয়েছে এবং আপনারা জানেন যে হাইব্রিড বিশ্বকাপ যে হচ্ছে সেটার মূল কারণটাই কিন্তু সিকিউরিটি। সো আমরা আশা করছি যে আমরা যে আমাদের রিজনগুলো আছে সেগুলো আমরা এস্টাবলিশ করতে পারবো। এখন প্রশ্ন, এক ক্রিকেটারকে যখন নিরাপত্তা দিতে পারছে না, সেখানে বাংলাদেশ দলে বিশাল বহর ও দর্শক সমর্থকদের কিভাবে নিরাপত্তা দিবে ভারত, সে প্রশ্ন উঠেছে। ওয়ার্ল্ড কাপ যদিও বড় টুর্নামেন্ট, তারপরেও আপনার আগে তো বাঁচতে হবে। তো ওই যদি আমরা পুরো মানে সিকিউরিটি ক্লিয়ারেন্সটা না পাই তাহলে কোনো দেশে যে খেলা উচিত না। খেললাম না একটা ওয়ার্ল্ড কাপ, কি হবে এমন? শেষ পর্যন্ত বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ যদি বাধা হয়ে দাঁড়ায় ভারত, সেক্ষেত্রে কি হবে? বাংলাদেশকে বাতিল করা হলে অন্য একটি দেশকে বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হবে। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে আইসিসির সহযোগী দেশ স্কটল্যান্ড। 2009 টি-20 বিশ্বকাপে জিম্বাবুয়ে সরে দাঁড়ালে স্কটিশরা তাদের জায়গা নিয়েছিল। পৃথিবীতে অনেক কিছু ডায়লগের মাধ্যমে কিন্তু সমাধান করা যায়। বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ চিন্তা করতে হবে, চিন্তা করে সিদ্ধান্তটা নেওয়া উচিত। এই পুরো পরিস্থিতি আসলে আইসিসির শাসন ব্যবস্থার বড় পরীক্ষা। একদিকে খেলোয়াড়দের নিরাপত্তা, অন্যদিকে আয়োজক দেশে দায়বদ্ধতা, আর তৃতীয়ত ভবিষ্যতে নজির। একবার যদি কোনো দল সূচি ঘোষণার পর ভেন্যু নিয়ে অনড় অবস্থান নেয়, ভবিষ্যতে অন্য দলগুলো একই পথ নিতে পারে। তাই নিশ্চিতভাবেই বলা যায় এই সংকট বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ক্রিকেটকে এক অস্বস্তিকর বাস্তবতার মুখোমুখি করে দিয়েছে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।